ইসরাত অদ্ভুতভাবে জাইনের দিকে তাকালো। জাইন ব্ল্যাক টি শার্টের সাথে কার্গো প্যান্ট পরেছে, হাতের পেশিগুলো টি শার্টের ওপর দিয়ে দেখা যাচ্ছে। ইসরাত বেড থেকে আস্তে আস্তে নেমে আসলো জাইনের কাছে, নিজের চোখ মোটা মোটা করে জাইনকে দেখতে লাগলো। ইসরাত জাইনের বাহুতে চাপড় মেরে বলল, এই মাল তো অনেক হট। ওয়াও, তোমার বডি এত সুন্দর। জাইন ইসরাতের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। ইসরাত ঢলতে ঢলতে কথা জোড়া লাগাতে লাগাতে বলল, আরে তুমি আমার দিকে এইভাবে তাকাচ্ছ কেন? মনে হচ্ছে আমাকে এই প্রথম দেখছো। ইসরাত কিছুক্ষণ চুপ থেকে জাইনের গলা জড়িয়ে ধরল, গলা ধরে এদিক সেদিক ঝুলে বলল, আমার বাসায় এত সুন্দর ছেলে আসলো কোথা থেকে? আমি কি মঙ্গল গ্রহে চলে এসেছি, না শুক্রতে চলে আসলাম? এই তুমি কি হিলিয়াম গ্যাস নাকি? আমি কি তোমায় জড়িয়ে ধরতে পারি, হিলিয়াম গ্যাস? জাইনের কিছু বলার পূর্বে ইসরাত জাইনকে জড়িয়ে ধরল। জাইন গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে থাকলো। মুখ দেখে ওর প্রতিক্রিয়া বোঝা গেল না কিরকম। ইসরাত কিছুক্ষণ জড়িয়ে ধরে থেকে সরে দাঁড়ালো, চোখ ঝাপটে ঝাপটে আবার কাছে গিয়ে আসলো। জাইনে দু গাল নিজের হাতের মাঝে নিয়ে মুখ চুমু আকারের করল। জাইন ইসরাতকে এরকম করতে দেখে মুখ ফ্যাকাশে করে কিছুটা পেছন দিকে সরে গেল। ইসরাত হা হা করে হাসলো, মাতাল কণ্ঠে বলল, এদিকে এসো, আমি কিছু করব না। জাইন এগিয়ে গেল না ইসরাতের দিকে। ইসরাত জাইনের কাছে এগিয়ে আসলো। জাইন কিছু বলার পূর্বে ইসরাত তার অ্যাডামস অ্যাপেলে চুমু খেলো। জাইন স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে তাকালো ইসরাতের দিকে। ইসরাতকে ঠেলে দূরে সরাতে চাইলো। ইসরাত জোকের মতো গলা পেঁচিয়ে ধরল, গলার ভাঁজে মুখ লুকিয়ে ভুসভুস করে শব্দ করতে লাগলো। জাইন দূরে সরাতে গিয়ে দেখলো ইসরাত নিভু নিভু চোখে তার দিকেই তাকিয়ে আছে। ঢেকুর তুলতেই মুখ থেকে ঝাঁঝালো বিশ্রী গন্ধ ভেসে আসলো। মমো ফেসবুক ঘাটাঘাটি করছিল, হঠাৎ আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। মমো নাম্বার চিনতে না পেরে আর রিপ্লাই করলো না, অলস ভঙ্গিতে মোবাইল দেখতে লাগলো। কিছুক্ষণ পর সেম নাম্বার থেকে কল আসলো। প্রথমে কল ধরলো না, কেটে দিল। পরপর আরো 3বার কল আসার পর বিরক্ত হয়ে কল উঠালো মমো। হ্যালো, কি ভাই, কি সমস্যা? বারবার ফোন দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? আপনি ভদ্রঘরের সন্তান? আর আপনি কে? আমি কখন বললাম আমি ভদ্র ঘরের সন্তান? কি এখন কথা বলছো না কেন? আর বারবার কল কেটে দিচ্ছিলে কেন? আর কেউ কল দিলে তাকে সালাম দিতে হয়, এটাও জানো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত রাতে অনলাইন কি করো? আপনি আমাকে কল কেন দিয়েছেন? আর আমার পেছনে এইভাবে ঘুরঘুর কেন করছেন? সোজাসুজি বলুন, আপনার কি চাই? তুমি এতটাও ছোট নয় যে আমি কেন তোমার পিছনে ঘুরছি এটা বোঝাতে পারবে না। সোজা কথা বলি, আমার তোমাকে ভালো লাগে। কেন লাগে, কিসের জন্য লাগে, এসব আমি জানি না। এইসব ভালো লাগা কখন থেকে শুরু? আমার আর আপনার দেখাই বা কতবার হলো? ফালতু কথা বলবেন না তো, বিরক্ত লাগে। আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন? ভালো লাগে কখন থেকে শুরু এটা বলতে পারবো না, কিন্তু ইসরাতের বিয়ের দিন যখন আমি তোমাকে দেখেছিলাম, জানি না আমার কেমন যেন লেগেছিল। আর নাম্বার জোগাড় এসব কোনো কঠিন কাজ নয়। তোমার কাছে আমাকে কেমন লাগে এসব আমি জানতে চাইবো না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে পাগল করব, আমাকে ভালোবাসতে। রাখি, এখন অনেক রাত হয়েছে, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর ঘুমিয়ে পড়ো। মমো অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো ফোনের দিকে, মুখের বিকৃতি ঘটিয়ে কল কেটে দিল। তারপর কিছুক্ষণ বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে নুসরাত পরিপাটি হয়ে নিজের রুম থেকে বের হয়ে আসলো। খাবার টেবিলে বসতে বাড়ির সবাই নুসরাতের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। কি সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? মা, তোর কি শরীর খারাপ? না, তা কেন? না মানে এত সকালে গোসল করে পরিপাটি হয়ে আসলি তাই জিজ্ঞেস করলাম। নুসরাত কিছু বলল না, চুপ করে খেতে লাগলো। খাওয়া শেষে ইরহামকে নিয়ে চলে গেল গাড়িতে। আরশ কিছুক্ষণ পর আসলো। নুসরাত আরশের উদ্দেশ্যে বলল, আজকে আপনাকে একজনের সাথে দেখা করাতে নিয়ে যাব। 10 মিনিট পর নুসরাত একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করলো। আরশকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, ভেতরে চলুন, গেলেই দেখতে পারবেন। ভেতরে ঢুকে কাউকে খুঁজতে লাগলো নুসরাত। কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়ে নুসরাতের মুখে হাসি ফুটে উঠল। নুসরাত সামনের দিকে এগিয়ে গেল। আরশ ভ্রু বাঁকিয়ে নুসরাতের পিছু পিছু গেল। সকালে রোদ মাথা চাড়া দিয়ে উঠেছে। বাহিরের গরম ভেতরে লাগছে না কৃত্রিম এসি ব্যবহারের জন্য। এসির ঠান্ডা টেম্পারেচার শরীর মন দুটো ঠান্ডা করে দিচ্ছে। নুসরাত চেয়ার টেনে বসতেই সামনে বসা লোকটি চোখ তুলে তাকালো। নুসরাত হালকা হেসে কথা বলতে যাওয়ার আগেই সামনে বসা লোকটি তাকে জড়িয়ে ধরল। আকস্মিক জড়িয়ে ধরায় নুসরাত কিছুটা হকচকিয়ে গেল।
পিঠে হাত রাখতে গিয়ে অস্বস্তিতে রাখলো না। তারপর আবার কি ভেবে হাত রেখে পিঠে হালকা চাপড় মেরে হাসলো। আরশ মুখ গম্ভীর করে এসে ছেলেটাকে নুসরাতের থেকে ঠেলে দূরে সরিয়ে দিল। ছেলেটা থতমত খেয়ে আরশের দিকে তাকালো। চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে এমনভাবে চোখ ফেরালো যেন আরশ কোনো আবর্জনা। নুসরাত মুচকি হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো আবির? আবির মাথা দুলিয়ে জানালো ভালো আছে। নুসরাতকে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? নুসরাতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে আরশ বলল, ও ভালো আছে বলেই এখানে এসেছে। আবির বিরক্ত হয়ে আরশের দিকে তাকালো। চোখে মুখে অসন্তোষ ভাব ফুটে উঠেছে তার। নাক ফুলিয়ে শ্বাস ফেলে আরশের থেকে চোখ ফিরিয়ে নুসরাতের দিকে চোখ রাখলো। এক হাত বাড়িয়ে নুসরাতের হাত চেপে ধরলো। নুসরাত হাসি মুখে আবিরের দিকে তাকিয়ে রইল। তার কাছে মনে হলো অ্যাজ আ ফ্রেন্ড আবির তাকে জড়িয়ে ধরেছে। নুসরাতকে হাসি মুখে বসে থাকতে দেখে আরশের গম্ভীর মুখ আরো কিছুটা গম্ভীর হয়ে গেল। নুসরাত, তুমি এপাশে এসে বসো। আবিরের বলতে দেরি হলো। আরশের নুসরাতকে ঠেলে ভেতরের চেয়ারে বসাতে দেরি হলো না। নুসরাতকে অন্য চেয়ারে বসিয়ে নিজে নুসরাতের পাশের চেয়ারে বসে পড়ল। হাত দিয়ে চেয়ার চেপে ধরলো যাতে নুসরাত বের হতে না পারে। নুসরাত আরশের হাত ঠেলে সরাতে চাইলো, আরশ সরালো না। আরশের দিকে তীব্র বিরক্তি নিয়ে তাকালো। হাত সরান, আমি ও পাশে যাব। আরশ হাত সরালো না। নুসরাতের কথা না শোনার মতো করে উড়িয়ে দিল। আবির নাক ফুলিয়ে নুসরাতের দিকে তাকিয়ে রইল। নুসরাত নিজে থেকে পরিচয় করিয়ে দিতে গেল দুজনকে দুজনের সাথে। আরশের পরিচয় করাতে গিয়ে গর্বে নুসরাতের বুক ফুলে উঠল। নিজের কৃত্তিকলাপ বলতে গিয়ে নিজেকে আরও একবার বাহবা দিল। আমার কিডন্যাপ করে বিয়ে করা স্বামী মিস্টার আরশ হেলাল। আর আবিরের দিকে ইশারা করে কিছুটা নিচু গলায় আরশকে বলল, ওই যে বলেছিলেন না আমার ছোটবেলার প্রেমিকের সাথে দেখা করবেন, এই সেই প্রেমিক। দেখুন, দেখা করিয়ে দিলাম। কত ভালো আপনার স্ত্রী, আপনার মনের আশা পূরণ করতে তৎপর। তারপর গলার আওয়াজ বাড়িয়ে বলল, মিট মাই ফ্রেন্ড আবির। আরশ গম্ভীর চোখে তাকিয়ে আবিরের থেকে চোখ সরিয়ে নিল। আবির আরশের দিকে তাকিয়ে চিরবির করে উঠল। নুসরাত, তোমার স্বামীর থেকে আমি 100 গুণ বেটার। আমাকে রিজেক্ট না করে অ্যাকসেপ্ট করলেই পারতে। তোমার মতো এত বিউটিফুল গার্ল কিনা ওকে পছন্দ করলা? নুসরাত কথাটা হেসে উড়িয়ে দিল, কিন্তু কথাটা আরশের গায়ে গরম পানির ছিটা বলে মনে হলো। কেউ তার গায়ে গরম পানি ঢেলে দিয়েছে। দাঁতে দাঁত চেপে বসে রইল। আবির খাবার অর্ডার দিল। নুসরাত পেট ভরে গাপুস গুপুস করে গিলল। আরশকে খাবার খেতে না দেখে একবার মুখ দুঃখী দুঃখী করে কাবাব সাধল। মনে মনে বলল, না করে দে ভাই, না করে দে প্লিজ, আমি খেয়ে নিই। একটু উদার হ ভাই। আমি খাবো না, তুই খা। আরশের কথা শেষ হওয়ার আগেই নুসরাত কাবাব মুখে ঢুকিয়ে নিল। আবির আর আরশের দিকে তাকিয়ে হে হে করে হাসলো। আবির নিজের প্লেট থেকে খাবার এগিয়ে দিল নুসরাতের দিকে। নুসরাত খাওয়ার আগে আরশ হাত বাড়িয়ে চামচ থেকে খাবার নিয়ে নিল। নুসরাত হতভম্ব হয়ে আরশের হাতের দিকে তাকালো। আরশ খাবার নিয়ে নিজের মুখে ঢুকিয়ে নিল। নুসরাত আরশের কাছ থেকে চোখ সরিয়ে নিয়ে খাবার খেতে ব্যস্ত হলো। আবিরের আরশের সাথে চোখাচোখি হতেই ভেঙচি কাটল। নুসরাত আর আবির মিলে অর্ডার করা সব খাবার সাবার করে ঢেকুর তুলল। নুসরাত পেটে হাত বুলিয়ে, অতিরিক্ত খেয়ে ফেলেছি, আজ আর অফিস যাওয়া হবে না মনে হচ্ছে। আপনি না হয় অফিস যান, আমি বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দেই। চুপচাপ গাড়িতে গিয়ে বস। তোকে ঢং করতে কাজে আনা হয়নি। ইচ্ছে হলে যাবি, না হলে যাবি না। থাপ্পড়ে গাল নাক সোজা করে ফেলবো। নুসরাত হাত উপরের দিকে তুলে আড়মোড়া ভাঙল। আবির বিল পে করতে যাবে, নুসরাত থামিয়ে দিল। আরশের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, আরে আবির, তুমি বিল পে করছো কেন? আরশ ভাইয়া বিল দিয়ে দিবেন। ওনার মতো একজন ব্যক্তি থাকতে আমরা বেচারা কেন বিল পে করব? করার দরকার নেই, আপনি বিল পে করুন, আমি আর আবির আসছি। নুসরাত উঠে দাঁড়ালো, চেয়ার টেনে বের হলো। নুসরাতকে বের হতে দেখে আবিরও বের হয়ে আসলো। আরশকে রেস্টুরেন্টে বসিয়ে রেখে দুজন হেলে দুলে চলে গেল রেস্টুরেন্ট থেকে বের হয়ে। বিল পে করে মানিব্যাগ পকেটে ঢোকাতে ঢোকাতে আরশ রেস্টুরেন্টের বাহিরে আসলো। গাড়ির দরজা খুলতেই দেখলো নুসরাত আর আবির পেছনে বসে গল্প করছে। আরশকে গাড়ির সামনে দেখতেই আবির নাক ছিটকালো। ড্রাইভার, গাড়ি চালাও। আরশ ভ্রু বাঁকিয়ে মুখ গম্ভীর করে তাকালো নুসরাতের দিকে। নুসরাত আরশকে পাত্তা না দিয়ে আবিরের সাথে গল্প করতে লাগলো। আরশ গাড়ি স্টার্ট করলো, চোখ মুখ ঠান্ডা করে। ভিউ মিররে বারবার তাকিয়ে পেছনে দুজনের কাণ্ড কারখানা পরিলক্ষিত করলো। মধ্যরাতে ইসরাতের ঘুম ভাঙলো। চোখ মেলে চাইতে পারল না প্রচন্ড মাথা ব্যথা করার জন্য।
ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই ভ্যাপসা গরম লাগলো। শরীর ঘেমে গিয়েছে কিছুটা। পানি খাওয়ার জন্য কাছে হাত বাড়ালো, কিন্তু পানি খুঁজে পেল না। বাধ্য হয়ে ইসরাত বিছানা থেকে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল। বিছানার ওপর ভর দিয়ে নিজেকে সামলালো। আসবাবপত্রে হাত দিয়ে ধীরে ধীরে কিচেনের দিকে অগ্রসর হলো। অন্ধকার হাতড়ে কোনো কিছু খুঁজে পেল না। হঠাৎ কিছু ভাঙার শব্দে জাইন নিজের রুম থেকে বের হয়ে আসলো। কিচেনে কিছু নাড়াচাড়া দেখে ওদিকে গেল। লাইট জ্বালিয়ে ইসরাতকে এত রাতে কিচেনে দেখে জাইন কিছুটা অবাক হলো। তুমি এখানে কি করছো? রুমে পানি ছিল না, তাই এখানে এসেছি পানি খেতে। তুমি ঠিক আছো? আর কি খেয়েছিলে তুমি? যে আমি ঠিক আছি, আর আমি জাস্ট অরেঞ্জ জুস খেয়েছিলাম, ক্যামেলিয়া বানিয়ে দিয়েছিল। জাইন ইসরাতকে লেবুর পানি বানিয়ে দিল। ইসরাতের দিকে লেবু পানি এগিয়ে দিয়ে বলল, এটা খাও, বেটার ফিল করবে। ইসরাত জাইনের কাছ থেকে লেবু পানি নিয়ে চলে গেল নিজের রুমের দিকে। জাইন কিচেনের লাইট অন করেছিল, অফ করে নিজের রুমে চলে গেল। ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে মমো। কোনো সিএনজি দেখা মিলছে না প্রায় 10 মিনিট ধরে, তাই চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ গাড়ির হর্নের বিকট শব্দে পেছনের দিকে একবার ফিরে তাকিয়ে আবারও সামনের দিকে তাকাতে লাগলো মমো। ব্যক্তিটি একইভাবে হর্ন বাজাতে লাগলো। কি ভাই, আপনাদের কি সমস্যা? লাফাঙ্গাতের মতো এরকম গাড়ির হর্ন বাজিয়ে ডিস্টার্ব করছেন কেন? আর আমার বাসার এখানে কি? তুমি আমাকে ব্লক করছো কেন? তো কি করব? আপনি কে যে আপনাকে বলবো? আপনি আরশ ভাইয়ার ফ্রেন্ড হিসেবে যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছি। ভালো লাগছে না, আপনি এখান থেকে যান তো যান। আমাকে একটা মাস সময় দাও, আমি একটা মাস তো ট্রাই করতে পারি। আমি কোনো সময় দিতে পারবো না, আর এসব প্রেম ভালোবাসায় আমার কোনো ইন্টারেস্ট নেই। কথাটা বলে সামনের দিকে হাঁটতে লাগলো মমো। আগন্তুক পেছন থেকে এসে মমোর হাত চেপে ধরলো। মমো হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু হাত ছাড়াতে পারলো না। মাহিদ ভাইয়া, আমার হাত ছাড়ুন। ছাড়বো না। কি করবি তুই? তোর কাছ থেকে আমি পারমিশন নিতে আসিনি। তোকে বলছি একটা মাস সময় দিতে। 1 মাস পর তুই আমার ছায়াও দেখবি না। তুই কেন এত বেশি কথা বলবি? চুপচাপ গিয়ে ব্লক ছোটাবি, আর যেন বলতে না হয় তোকে। মমোর হাত ঝাড়া দিয়ে ফেলে দিল মাহাদি। মমো কাঁদো কাঁদো মুখ করে পেছনের দিকে তাকিয়ে থাকলো, যেদিকে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে মাহাদি। আজ অফিস থেকে ছুটি নিয়েছে ইরহাম আর নুসরাত। সকাল সকাল রেডি হয়ে ভার্সিটি চলে গেল দুজন। ক্লাস শেষে নুসরাত, সৌরভী আর সাদিয়া ক্যাম্পাসে হাঁটতে লাগলো। হঠাৎ করে মুখের সামনে এসে দাঁড়ালো ইরহাম। নুসরাত বিরক্ত হয়ে তাকালো ইরহামের দিকে। কর্কশ গলায় সৌরভী বলল, কি রে বাল, মুখের সামনে এসে এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে বালডা। ইরহাম সৌরভীর কথা পাত্তা না দিয়ে নুসরাতের কানে ফিসফিস করে বলল, একটা ব্যবস্থা করে দে না রে। কিসের ব্যবস্থা করে দিব? সৌরভীকে নিয়ে একটু বেড়াতে যাব। তো যাস না, আমি ধরে রেখেছি কি তোদেরকে? তুই একটু বল সৌরভীকে আমার সাথে যাওয়ার জন্য। আমার ভয় লাগে সৌরভীকে। তুই মেয়ে মানুষকে ভয় পাস? তুই হবি আমার মতো সাহসী? বেটি মানুষ ভয় পাস? তোর বোনকে দেখ, কাউকে ভয় পায়? ইরহাম দুদিকে মাথা নাড়িয়ে না বলল, তাহলে তুই কেন ভয় পাবি? আমার মতো ব্রেভ গার্ল হ। আমি তো তোকেও ভয় পাই, তুই তো ভয় দেখিয়ে রাখিস সবাইকে। নুসরাত ঠোঁটে ঠোঁট চেপে ইরহামের দিকে তাকালো। চোখ বাঁকিয়ে হাত তুলে পিঠে থাপ্পড় বসালো। তুই কি বলতে চাস? আমি তোর উপর জুলুম করি? আমি জল্লাদ? আমি তোকে ভয় দেখাই? আমি তোকে শান্তিতে থাকতে দিই না? ইরহাম স্তব্ধ হয়ে গেল। সে কখন বলল নুসরাত তার উপর জুলুম করে? একে তিল বলে তাল বানিয়ে ফেলে। ডেঞ্জারাস মেয়ে মানুষ। নুসরাত রাগে মুখ বানিয়ে দাঁড়িয়ে রইল। ইরহাম কাঁধ দিয়ে নুসরাতের কাঁধে ধাক্কা মারল। সাদিয়া দুজনের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি এত গুজুর গুজুর করছিস দুজন? আমাদের বলছিস না কেন? আমরা তোদের ফ্রেন্ড না? তোরা দুটো একসাথে হলে আমাদের ভুলে যাস কেন? বাল দুটো যা ইচ্ছে তাই করুক, আমাদের কি? ইরহাম নাক ফুলিয়ে তাকালো নুসরাতের দিকে। এ কথা বলছে না কেন? এরকম ঝিম মেরে বসে আছে কেন? কিছু বলছে না কেন? সৌরভী, তুই একটু যা তো ইরহামের সাথে। আমি কেন যাব ইরহামের সাথে? এসব কথা বাদ দে, আসল কথা বল। দুটো মিলে কি এত কথা বলছিস? প্যান প্যান করিস না তো সৌরভী, কানের গোড়ায়। শর্ত এখান থেকে, ভালো লাগছে না। তুই আমাকে এভাবে বলতে পারলি? হ্যাঁ বলতে পারি আমি। যা সর এখান থেকে। কোথায় সরব? ঢং করছেন দুজন আমার সাথে। আপনি জানেন না কোথায় সরবেন? তাহলে আমি বলে দিচ্ছি, আপনি আপনার ইরহামের সাথে একটু সাইড হয়ে যান। সৌরভী কানের গোড়ায় প্যান প্যান করতে শুরু করলো। কি হয়েছে, কি হয়েছে? সে কি করেছে? নুসরাত কেন এমন করে নাক ফোলাচ্ছে তার উপর? নুসরাত নাক মুখ কুচকে শহীদ মিনার চত্বরের দিকে এগিয়ে গেল।
সৌরভী নুসরাতের কানের কাছে এসে বলল, আরে রাগ করছিস কেন? আমি কি করেছি? তুই কিছু করিসনি। যা সর কানের গোড়া থেকে, আমার কানের গোড়া ব্যথা করছে। সৌরভী নুসরাতের কথা শুনল না। নুসরাতের কথা অমান্য করে কথা বলতে লাগলো। নুসরাত বজ্র কণ্ঠে ধমক দিল, চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না, মুখ বন্ধ করে থাক। আর এক শব্দ যদি বের হয় আমি স্টেপলার করে দিব তোর ঠোঁটে। নুসরাত থেমে বলল, আমি কথা বলছি, দেখ কিরকম চুপ করে আছি আমি। আমার মতো চুপ করে থাকতে পারিস না তুই? হ্যাঁ, কখন থেকে কথা বলছিস? না করছি তবুও ভ্যা ভ্যা করছিস গরুর মতো। থাপড়ে মুখ বাঁকিয়ে ফেলবো আরেকবার কথা বললে। সৌরভী মুখ ফুলিয়ে বসে রইল। সে এমন কি বলল যে নুসরাত 360 ডিগ্রি রেগে গেল। সামিয়া মিনমিন করে বলল, তুইও তো কত কথা বলিস, আমরা তোকে কিছু বলি? না করলেও তো শুনিস না, সারাদিন কথা বলিস। নুসরাত থাপ্পড়ের মতো হাত করলো, তারপর আবারও হাত গুটিয়ে নিল। ভাবসাব নিয়ে বলল, আমি বললে সেটা অন্য বিষয়। ইরহাম পরিবেশ ভালো না দেখে মনে মনে কেটে পড়তে চাইল। নুসরাত খেয়াল করে ধমকে দাঁড় করিয়ে দিল, তোর ওটাকে নিয়ে বিদায় হ। সৌরভীকে নড়তে না দেখে নুসরাত বলল, তুই বসে আমার মুখ দেখছিস কেন? তোকে বলছি যেতে ইরহামের সাথে, যা এখান থেকে ভাগ। চুপচাপ ইরহামের সাথে যাবি। আর একটা কথা বললে আমি তোর কানের গোড়ায় এমন থাপ্পড় বসাবো তোর জামাইয়ের জন্মেও ভুলবি না। নুসরাতের কথা থামিয়ে দিয়ে বজ্র কণ্ঠে মোবাইলের রিং বেজে উঠল। ইরহাম পকেট থেকে মোবাইল বের করে চেক করলো কে কল করেছে। সেভ নাম্বারে ছোট ভাই লেখা দেখা গেল। বিরক্ত হয়ে ফোন কেটে দিল। আরশ আবারও কল করলো। ইরহাম ফোন ধরলো। নুসরাত কল স্পিকারে দেওয়ার জন্য বলল ইরহামকে। ইরহাম ফোন কানে লাগাতে আরশ ধমক দিল। ইরহাম ধমক খেয়ে মুখ কুঁচকে ফেলল। নুসরাত গালি দিল, শালা কল দিয়ে শুরু করে দিয়েছে ধমকাধমকি, ভালো কথা বলতে জানে না। কখন আসবি অফিসে? আর তোর সাথে একটা কই? ইরহাম নাক কুঁচকে নুসরাতের দিকে তাকালো। ফোন মিউট করে বলল, শালার কি সাহস আমাদের অফিসে যাওয়ার জন্য বলে। নুসরাত ইশারা করে বলল আনমিউট করার জন্য। ইরহাম কল আনমিউট করে বলল, আজ আর আসবো না রে ভাইয়া, ভার্সিটি থেকে বেড়াতে চলে যাব। আরশ রেগে মেগে আগুন হয়ে গেল। জোর গলায় ধমক মারল ইরহামকে। ইরহামের কাছে মনে হলো তার কানে তালা লেগে গেছে। কোনো মানুষ এত জোরে ধমক দিয়ে কথা বলতে পারে? উফ, কান বন্ধ হয়ে গেল। কি বাজখায় গলা। ঢং পেয়েছো দুজন? ইচ্ছে হলে আসবে, না হলে আসবে না। থাপড়ে কান লাল করে দিব। অসভ্য বেয়াদব ছেলে মেয়ে। বাপের অফিস হলে যা হয়, চুপচাপ চলে আসবে, না হলে দুজনকে কিভাবে নিয়ে আসতে হবে তা আমি খুব ভালো করে জানি। যা ইচ্ছা তাই করুন ভাইয়া, আজ আর আমি আসবো না, আমি বেড়াতে চলে যাচ্ছি। আপনি আটকাতে পারলে আটকে নিন। আরশের মুখের উপর ফোন কেটে দিল ইরহাম। নুসরাত মুখ হাঁ করে চেয়ে রইল ইরহামের দিকে। হাত তুলে চাপড় মারল ইরহামের পিঠে। আমার মতো সাহসী হয়ে গিয়েছে দেখছি আমার বন্ধু। এই তো আজ প্রমাণ হলো তুই আমার ব্রেভ বন্ধু ভাই। এইভাবে এগিয়ে যা জীবনের যে চূড়ায় সাফল্য আছে সেই দিকে। নুসরাতের কথায় শেষ হতেই হু হু করে হাসির রোল পড়ে গেল। নুসরাত পাত্তা না দিয়ে ইরহামের কানে কানে কিছু বলতে ইরহাম উঠে দাঁড়ালো। সৌরভীকে টেনে নিয়ে চলে গেল মেন গেটের দিকে। সৌরভী চিৎকার করতে চাইল। ইরহাম দুই হাত দিয়ে মুখ চেপে ধরল সৌরভীর। ইরহাম দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, চুপচাপ চল আমার সাথে, একটা শব্দ করবি না মুখ দিয়ে, শব্দ করলেই চুমু খাবো। যতটা শব্দ ততটা চুমু, ভাবিস না এখানে সেখানে চুমু খাবো, ডাইরেক্ট তোর ঠোঁটে খাবো। সৌরভী আর ইরহাম চলে যেতে নুসরাতের পাশে এসে ধপ করে বসলো আবির। নুসরাত একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আবির নুসরাতকে জিজ্ঞেস করলো, তুমি কেমন আছো? নুসরাত কিছু বলার আগেই ফোন আসলো। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করলো অনীহার সহিত। আরশকে কল দিতে দেখে অফ বাটনে চেপে ফোন বন্ধ করে রেখে দিল। আরশ না থেমে আবারও কল দিল নুসরাতকে। নুসরাত এবার কল কেটে না দিয়ে আরশের কল ধরলো অলস ভঙ্গিতে। হ্যালো মিসেস আরশ হেলাল স্পিকিং। কে বলছেন? মিস্টার আরশ হেলাল বলছি, তোর স্যার। আবার স্যার ভার কিছু নেই, আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন। কল রাখুন তো, রাখুন। আপনি কল দিয়ে আমাকে ডিস্টার্ব করছেন। আমি বর্তমানে বিজি আছি, দয়া করে কোনো প্রয়োজন হলে একটু পর কল দেবেন। কি নতুন ঢং শুরু করেছিস? ঢং বন্ধ করে চুপচাপ অফিসে আয়। বাপের অফিস বলে কোনো ছাড় পাবি বলে মনে হয় তোর কাছে? তাড়াতাড়ি আয়, কাজের বেলায় আমি কোনো ধরনের মজা পছন্দ করি না নুসরাত। ঢং বাদ দিয়ে আয়। আর তোর সাথেরটা কই? আমাকে ব্লক মেরে রেখেছে কেন? কল পিক করছে না কেন? কিসের অফিস, কিসের সাথেটা, কিসের ব্লগ আর কিসের কল আমি কিছু বুঝতে পারছি না।
আমার মনে হচ্ছে আপনি ভুল মানুষকে কল দিয়েছেন, রং নাম্বার। আরশের কাছে এসব মজা ভালো লাগলো না। এত হেয়ালি করার কি আছে? নুসরাত আরশকে আর কথা বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল আরশের মুখের ওপর। মোবাইল প্যান্টের পকেটে রেখে হাত উপরে তুলে আড়মোড়া ভাঙল। অলস ভঙ্গিতে বসে রইল শহীদ মিনার চত্বরে। নুসরাতের এক পাশে চুপচাপ বসে রইল আবির, আর আরেক পাশে বসে রইল সাদিয়া। হোয়াটসঅ্যাপে হঠাৎ নোটিফিকেশন শো করলো। নোটিফিকেশন শো করার পর শব্দ করে দুটো ছবি আসলো। মমো চিন্তিত ভঙ্গিতে গিয়ে ঢুকলো মাহাদির ইনবক্সে। প্রথম মেসেজ দেখে চোখ উপরে উঠে গেল মমোর। কই রে, মরেছিস তুই? এত মেসেজ দিচ্ছে, রিপ্লাই নেই কেন? তুই কি চাচ্ছিস আমি তোকে ভিডিও কল করি? সাবধান, ব্লক মারার চেষ্টা করবি না। আগের নাম্বার থেকে ব্লক করলি না কেন? তোকে কি বলেছিলাম গতকাল? তুই আমার বাংলা কথা বুঝিস না? তোকে কি ইংরেজিতে এখন বোঝাতে হবে কথা? মমো মেসেজ পড়ে হাঁ হয়ে গেল। দুদিন আগেও তো তুমি করে বলতো, আর একদিনে তুমি থেকে তুইয়ে। এত তাড়াতাড়ি তো গাড়ি চলে না, যত তাড়াতাড়ি এ তুমি থেকে তুইয়ে চলে এসছে। মমো পিক ওপেন করতেই বটির ছবি দেখা গেল। মেয়েটা আঁতকে উঠল। মাহাদি তাকে রক্তমাখানো বটির ছবি পাঠিয়েছে। মাহাদি কল দিল মমোকে। মমো কল ধরলো না, কেটে দিল। মেসেজ লিখলো, কি দরকার? এভাবে বলুন। কল ধর, কথা আছে তোর সাথে। এভাবে বলুন, কল ধরতে পারবো না, চাচ্চুরা বাসায় আছে। তোর চাচা থাকলে আমি কি করব? তোর চাচাকে আমি ভয় পাই নাকি? চাচা আছে বাসায়। এবার কল দিব, চুপচাপ ধরবি তুই, নাহলে তোর বাসায় চলে আসবো এক্ষুনি। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন? তোকে ব্ল্যাকমেল করার চেষ্টা আমি কেন করব? আমি তোকে ব্ল্যাকমেল করছি। এবার ফোন না ধরলে তোকে যে বটির পিক পাঠিয়েছে ওইটা দিয়ে কোপাম। কিন্তু কোনো কিন্তু না, কল ধর। মমো গায়ে গুই করলো। মেসেজে রিপ্লাই দিল না। মাহাদি কল দিয়ে শুরু করলো ধমকাধমকি। এত লেট করে কেন কল ধরেছে মমো? মাহাদি ধমকে চুপ করে শুনল। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেললো। পাইন গাছের ফাঁকে ফাঁকে সূর্যের রশ্মি দেখা যাচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে দিন রৌদ্রোজ্জ্বল। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওক আর পাইন গাছ। অ্যাপার্টমেন্ট থেকে বের হতে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিয়ে গেল রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া দুই মানব মানবীকে। মেন টাউনে সাইক্লিং করছে কিশোর কিশোরীরা। তাদের হই হুল্লোড়ে মেতে আছে পুরো টাউন। ইসরাত চারিদিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিল। হঠাৎ ইসরাতের পাশ ঘেঁষে একটা সাইকেল শু করে চলে গেল। ইসরাত ভয় পেয়ে পেছন দিকে কিছুটা সরল। চোখ বড় বড় করে ছেলেটার সাইকেল নিয়ে যাওয়ার পথে তাকিয়ে রইল। জাইন হাত বাড়িয়ে ইসরাতের হাত চেপে ধরতে ইসরাত চোখ ঘুরিয়ে সামনে তাকালো। জাইন ইসরাতের কাঁধ নিজের সাথে চেপে ধরে সামনের দিকে হাঁটা ধরল। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দেখা হলো মিষ্টি মিষ্টি কিছু দম্পতি ও প্রেমিক যুগলের সাথে। প্রেমিক যুগলীরা একে অপরের হাত ধরে হাঁটছে। কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে কিস করছে, কেউ আবার রাস্তার পাশের বেঞ্চে বসে আছে একে অপরের কাঁধ জড়িয়ে। জাইন আজ ইসরাতকে নিয়ে বের হয়েছে বাহিরে। আজ সোমবার দিন হওয়ায় ছুটি জাইনের। ইসরাতকে মন খারাপ করে অ্যাপার্টমেন্টে বসে থাকতে দেখে ঝটপট রেডি হয়ে ইসরাতকে নিয়ে ঘুরতে বের হয়েছে। সামনের দিকে যত হেঁটে এগিয়ে গেল ইসরাত তত সুন্দর সুন্দর আর মনোমুগ্ধকর জিনিস দেখল। পাইন গাছের নিচে বেঞ্চে বসে আছেন দুই বুড়ো বুড়ি। বুড়ো পুরুষটা বুড়ি মহিলার মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দিচ্ছেন, আর বুড়ো মহিলাটা বুড়ো পুরুষের কাঁধে মাথা রেখে চোখ বুজে শুয়ে আছেন। ইসরাতের কাঁধ ধরে জাইন সামনের দিকে এগিয়ে গেল। ইসরাত তবুও পেছন ফিরে ততক্ষণ চাইল যতক্ষণ পর্যন্ত ওই বুড়ো আর বুড়ি দম্পতিকে দেখা যায়। ইসরাতকে বারবার পেছন ফিরে তাকাতে দেখে জাইন ধমক মেরে সামনের দিকে তাকাতে বলল। ইসরাত গাল ফুলিয়ে সামনের দিকে তাকালো। শহীদ মিনারে এক পাশে আবির আর অন্য পাশে খালি পড়ে আছে। কিছুক্ষণ আগে সাদিয়া ফাতিনের সাথে চলে গিয়েছে। জায়গায় জায়গায় গ্রুপ আকারে বসে আছে ছেলে মেয়েরা। নুসরাত নিজের মাথা আবিরের কাঁধে ফেলে কিছু ভাবতে লাগলো। স্বাভাবিকের মতো ডান হাতে নখ দাঁতের মধ্যভাগে। নখ কামড়াতে কামড়াতে ভুলবশত নুসরাত আঙ্গুলের ডগায় কামড় মেরে দিল। আবির হাত বাড়িয়ে নুসরাতের মাথায় রাখতে গিয়েও হাত ফিরিয়ে নিয়ে প্যান্টের পকেটে পড়ল। নভেম্বর মাসের শুরুর দিক হলেও সূর্যের খাড়া রশ্মি মাথার ওপর দাপটে ভঙ্গিতে কিরণ ছড়াচ্ছে। গরমের কারণে ঘেমে ভিজে জবজবে হয়ে আছে আবির ও নুসরাত। নুসরাত আবিরের কাঁধ থেকে মাথা সরাতে চাইল। আবির হাত দিয়ে মাথা চেপে ধরে রাখলো নিজের কাঁধে। নুসরাত গালি দিতে গিয়েও গালি দিল না, মুখ আটকে বসে রইল। সামনের দিক থেকে পরিচিত ব্যক্তিকে আসতে দেখে নুসরাত নিজের জায়গা থেকে বিন্দু মাত্র নড়ল না। ব্ল্যাক কালার অডি A4 থেকে কালো শার্ট কালো প্যান্ট পরিহিত আরশ নেমে আসলো। নুসরাত শহীদ মিনার থেকে বসে শান্ত চোখে আরশের পানে তাকিয়ে রইল।
আরসের একটু জায়গায় হেঁটে আসতে গিয়ে কপালে জমা হলো সেচ জল। পকেটে হাত ঢুকিয়ে রুমাল বের করলো আরস। রুমাল দিয়ে কপাল মুছিয়ে দাপটে ভঙ্গিতে এগিয়ে আসতে লাগলো নুসরাতের দিকে। চোখে দৃষ্টি তেজি, ভিতরের কালো অক্ষিগোলক না ঘুরিয়ে নুসরাতের দিকে দৃষ্টি স্থির রাখল। নুসরাত দেখল সুদর্শন পুরুষটিকে। কালো শার্ট আটশার্ট হয়ে লেগে আছে শরীরের সাথে। শরীরের প্রত্যেকটি ভাঁজ কালো শার্টের ওপর দিয়ে ভেসে আছে। শার্ট ইন করে গুজে রেখেছে প্যান্টের ভেতর। কালো প্যান্টের সাথে কালো বেল্ট মানানসই মনে হলো। নুসরাতের কাছে মনে হলো আরসের স্কিন টোন সাদা হলে এরকম মায়াবী লাগতো না। নুসরাত আরসের প্রশংসা করতে মোটেও কার্পণ্যতা করল না। ব্যাটা শ্যামলা হলেও সুন্দর বটে, তবুও আমি বেশি মায়াবী। নুসরাত মনে মনে হে হে করে হাসল, তারপর বলল, এটাই বাস্তব। আরস নুসরাতের কাছে এসে আবিরের দিকে না তাকিয়ে হাত টেনে দাঁড় করালো। হাত ধরে টেনে দাঁড় করানোতে নুসরাত হাতে ব্যথা পেল। তবুও স্বাভাবিকভাবে নুসরাত মাথা কাত করে আরসের দিকে তাকালো, গাল বাঁকিয়ে হালকা হাসল। আরস গরমে আর রাগে টাই টেনে লুজ করলো। গম্ভীর গলায় বলল, ক্লাস শেষ? নুসরাত হেসে হেসে মাথা নাড়ালো। তাহলে এখানে বসে আছিস কেন? অফিস থেকে 4 ঘন্টার ছুটি নিয়ে 1 ঘন্টা বেশি লেট করেছিস কেন? আর ইরহাম কোথায়? প্রেমিকাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছে। আরস চোখ বড় বড় করে তাকালো। দেখে মনে হলো অক্ষি কোটর থেকে চোখ বের হয়ে আসবে। বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, কিসের প্রেমিকা? নুসরাত গালে 2 হাত দিয়ে অবাক হওয়ার মতো করে বলল, ওমা, আপনি বুঝতে পারছেন না? আরে প্রেমিকা প্রেমিকা, ইরহাম প্রেমিকা নিয়ে বেড়াতে গেছে, বুঝছেন? নুসরাত আরসের দিকে তাকালো। আরসকে ভ্রু উঁচিয়ে থাকতে দেখে বলল, আরে কথা বোঝেন না? আরে বুঝবেন কিভাবে? জীবনে কোনোদিন প্রেম করেছেন? করলে তো বুঝতে পারতেন। মনে হয় কেউ প্রপোজ করেনি। নুসরাত আঙ্গুল তুলে আরসের দিকে তাক করে হে করে হাসতে লাগলো। আবিরও নুসরাতের সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। আশেপাশে বসে থাকা ছাত্রছাত্রীরা ঘুরে ঘুরে নুসরাত আর আবিরের দিকে বিস্ময় নিয়ে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল যে যার কাজে। চুপ, হে হে করে খবিশের মতো হাসা বন্ধ কর। মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে। নুসরাত পাত্তা দিল না। আরসের কথা মাছি তাড়ানোর ভঙ্গিতে ফু মেরে উড়িয়ে দিল। আবির শহীদ মিনারের সিঁড়ি থেকে উঠে বসলো। নুসরাতের পাশে দাঁড়িয়ে চোখে চোখ রাখলো আরসের। আরস আবিরের দিকে না তাকিয়ে নুসরাতের দিকে তাকালো। চল অফিসে, অনেক লেট হয়ে গিয়েছে। নুসরাত মাথা নেড়ে সায় দিল। আবিরকে বগল দাবা করে নিজের সাথে নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। আরস হাঁ করে তাকিয়ে রইল আবিরের আর নুসরাতের দিকে। তার গাড়িতে যাচ্ছে আর তাকে নিয়ে যাচ্ছে না। মাথা থেকে কথা ঝেড়ে ফেলে এগিয়ে গেল গাড়ির দিকে। নুসরাত ফ্রন্ট সিটের দরজা খুলে ডায়নাকে বসে থাকতে দেখে ভ্রু বাঁকিয়ে তাকালো। ডায়না চিকন মেলি ন্যাকাস্বরে বলল, ম্যাম, আপনি পেছনে বসে যান। আমি ফ্রন্ট সিট ছাড়া বসতে পারি না। আমি আসতে চাইনি, স্যার আমাকে জোর করে নিয়ে আসছেন ওনার সাথে ম্যাম। নুসরাত চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল গাড়ির দরজা ধরে। আবিরের কথায় আবিরের দিকে ফিরে তাকালো। আবির নুসরাতের থেকে বিদায় নিয়ে ক্যাম্পাসের দিকে যেতে নিল। নুসরাত পিছু ডাকলো, এই শোনো আবির। আবির পেছন ফিরে তাকালো। নুসরাতের দিকে তাকিয়ে ভ্রু উচালো। নুসরাত হাত দিয়ে ইশারা করলো এদিকে আসার জন্য। কি হয়েছে? চলো আমার সাথে। কোথায়? তুমি আমাকে বিশ্বাস করো না আবির? আবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে নুসরাত বলল, তাহলে প্রশ্ন কিসের? আমাকে বিশ্বাস করলে চোখ বন্ধ করে চলো আমার সাথে। কিন্তু আমার ক্লাস। আরে কিছু হবে না, চলো চলো। নুসরাত আবিরকে ধাক্কা দিয়ে ব্যাক সিটে বসিয়ে দিল। আবির মুখ কাচুমাচু করে বসে রইল। নুসরাত লাফ মেরে গিয়ে বসলো। নুসরাতের লাফ মেরে গাড়িতে বসার সাথে পুরো গাড়ি নড়ে চড়ে উঠল। ভেঙে ফেল গাড়ি। নুসরাত ভেঙচি কাটলো। আরস ভিউ মিররে তাকালো। আবির আর নুসরাত একসাথে ভিউ মিররে দৃষ্টি দিল। আরসের সাথে চোখাচোখি হতে চোখ সরিয়ে নিল নুসরাত। আরস আর আবির সরালো না। আরস নিশ্চুপ চোখে তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট করলো। বিড়বিড় করলো, এই আপদকে কেন আবার সাথে নিয়েছে? আরসের বিড়বিড় করে কথা বলা বাতাসের বেগে মিশে গিয়ে শো শো শব্দ হলো। গাড়ির কাচের মধ্যে দিয়ে শাসা করে বাতাস প্রবেশ করতে লাগলো। এই তুই কোথায়? ভার্সিটিতে ছিলাম। তুই স্কুলে পড়িস, এতক্ষণ কি করছিলি ভার্সিটিতে? মামা বিরক্ত হলো, এই লোক তুই তোকারি করছে কেন? ক্লাস ছিল। তুই আমাকে বাল বোঝাতে আসছিস? ভার্সিটিতে এতক্ষণ কি করছিলি? সত্যি সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? কোন ছেলের সাথে? আরে আপনি বোঝেন না, ভার্সিটিতে ক্লাস ছিল বলছি তো। কার সাথে যাবো? এত প্যাচাল কেন করছেন? আমি প্যাচাল করছি? তুই কি বলতে চাস? মামা কথা বদলে ফেলল। এই লোককে আম বললে জাম বুঝে। আমি বলতে চাইছি, আপনি তুই তরকারি করে কথা বলছেন কেন? প্রথমে তো তুমি করে বলতেন। আমি এভাবে তুই তোকারি করে কথা বলি? এত মধু মিশিয়ে কথা বলতে পারবো না।
চুপচাপ এসব সহ্য কর, বেশি কথা বললে বটি দিয়ে কুপামো। এই, আপনি কথার সাথে কুপামু বললেন কেন? আপনার বাসা কি ব্রাহ্মণবাড়িয়া? তুই কিভাবে জানলি আমার বাসা ব্রাহ্মণবাড়িয়ায়? কথার সাথে কুপামু বলেন এই জন্যই বুঝেছি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কথার সাথে মারামারি ঝগড়াঝাটি করার কথা বলে। গাড়ি পার্কিং করার পর নুসরাত আর আবির ব্যাক সিট থেকে বের হয়ে আসলো। মিস ডায়না আরশের পেছন পেছন কোমর বাঁকিয়ে হেঁটে আসলেন। নুসরাত আবিরকে নিয়ে চুপচাপ হেঁটে সামনের দিকে এগিয়ে গেল। মিস ডায়না আপনার অ্যাসিস্ট্যান্ট তাই না? তুই মনে হয় জানিস না। নুসরাত দাঁতে দাঁত পিষল। সোজা কথার সোজা উত্তর দিবে, বাঁকা উত্তর দিচ্ছে কেন? প্রশ্ন জিজ্ঞেস করলে প্রশ্নের বিপরীতে কেন আবার প্রশ্ন করেন? আরশ উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। নুসরাতও উত্তরের আশা করলো না। আবির কিছুটা ঝুঁকে নুসরাতের দিকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে এইখানে নিয়ে এসেছো কেন? এত প্রশ্ন কিসের? আমি যা বলবো হ্যাঁতে হ্যাঁ মেলাবেন। চুপচাপ। প্রশ্ন করা আমার পছন্দ নয়। আই হোপ তুমি আমাকে আর কোনো প্রশ্ন করবে না। আবির নুসরাতের থেকে চোখ ফিরিয়ে নিল। আবিরের সাথে কথা বলতে গিয়ে নুসরাত আরশের থেকে কিছুটা পেছনে পড়ে গেল। পা চালিয়ে হাঁটতে লাগলো। আবিরকেও বলল পা চালিয়ে হাঁটার জন্য। দ্বিতীয় তলার স্লাইডিং ডোর টেনে দিতেই আরশ ভেতরে চলে গেল। তার পেছন পেছন ডায়না ঢুকলো। নুসরাত পেছন ফিরে আবিরকে নিশ্চিন্তে হাত পা এলিয়ে হেঁটে আসতে দেখে দৌড়ে গিয়ে আবিরের হাত চেপে ধরে টেনে নিয়ে আসলো।